স্বাগত বাংলাদেশ লাইভে, আপনাদের সঙ্গে আছি মামুন উর রশিদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক AKM শফিউল ইসলাম লিলন হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আজ। রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমারের আদালতে রায় ঘোষণার কথা রয়েছে। বিস্তারিত জানাতে রাজশাহী আদালত চত্বর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, মামলার রায় কখন ঘোষণা করা হতে পারে আর কি ধরনের রায় প্রত্যাশা করছে বাদীপক্ষ? ধন্যবাদ মামুন। আমরা আছি রাজশাহীর আদালত চত্বরে। আপনি ঠিকই বলেছেন যে কিছুক্ষণের মধ্যে হয়তো রায় ঘোষণা করা হবে। অধ্যাপক শফিউল ইসলাম লিলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের জনপ্রিয় অধ্যাপক ছিলেন। 2014 সালের 15 নভেম্বর এই অধ্যাপককে নৃশংসভাবে হত্যা করা হয়। এরপর থেকেই এই যে আসামিরা পক্ষ যারা 11 জন আসামি আছেন এই আদালতে, এখন তাদেরকে কিছুক্ষণ আগেই নিয়ে আসা হয়েছে। আপনি বলছিলেন যে রায় নিয়ে কি প্রত্যাশা করছেন স্বজনরা। আমরা তার ছেলে আছেন সৌমিন শাহরিদ, আমরা তার কাছ থেকে একটু জানতে চাই। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনার পিতা হত্যাকাণ্ডের রায় আজকে ঘোষণা করা হবে আদালতে। আপনি কিছুক্ষণ আগেও গণমাধ্যম কর্মীদের বলছিলেন এই যে মামলার নিয়ে আপনি কিছুটা ক্ষুদ্র প্রতিক্রিয়াও জানিয়েছিলেন, কেমন রায় প্রত্যাশা করছেন? প্রথমত রায় তো চলবে একটা তদন্তের ভিত্তিতে, তদন্তটা কেমন হয়েছে তার উপরে নির্ভর করবে যে মামলার প্রক্রিয়াটা কেমন ছিল। আমার কাছে মনে হয়েছে তদন্তটা পরিষ্কার নয়। খুনি যে এরা সে ব্যাপারে আমি সন্দেহ করছি না, বা আসলেই যে এরা খুনি আমি জানি না ব্যাপারটা, কিন্তু খুনের উদ্দেশ্যটা পরিষ্কার হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। খুনের উদ্দেশ্য যদি উঠে না আসে তদন্তে, তাহলে সেই মামলা নিয়ে যথেষ্ট সন্দেহ করার কারণ রয়েছে নিশ্চয়ই। তো সেই জায়গা থেকে আমি রায় নিয়ে আসলে খুব একটা আশাবাদী নই, কারণ রায়ে আমি বলতে পারছি না এটা সুবিচার হবে না অবিচার হবে না কোনটা কি। সুতরাং আমার কাছে মনে হয়েছে তদন্ত সে সময় আমি বলতে চাচ্ছি যে পুলিশ, আমার কাছে মনে হয়েছে পুলিশ প্রথমে যথেষ্ট আন্তরিক ছিল, পরবর্তীতে র্যাব হঠাৎ করে একটা অন্য ঘটনা তুলে নিয়ে আসছে। তো সেটা আমার কাছে এখন পর্যন্ত পরিষ্কার নয় যে কারণটা কি এবং কি কারণ একটা অধ্যাপককে হত্যা করার প্রয়োজনটা পড়লো। হ্যাঁ, এবং দেখা গেছে যে ওটার ভিত্তিতে পরবর্তী তদন্ত হয়েছে এবং ওটার ভিত্তিতেই অভিযোগ চার্জশিট দেওয়া হয়েছে আর কি, অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এখন তার ভিত্তিতে মামলা যেহেতু চলেছে এবং তাতে ওই অভিযোগপত্রে যেহেতু কিছুই উঠে আসেনি, সুতরাং আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। আমি একটু আপনার কাছে জানতে চাই, আপনি যেহেতু এই মামলার বাদী নন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যিনি রেজিস্ট্রার ছিলেন তিনি বাদী হয়েছিলেন, ফলে এই মামলায় তো আপনি তার স্বজন হিসেবে পক্ষভুক্ত হতে পারতেন, তাহলে পক্ষভুক্ত হলেন না কেন? স্বজন হিসেবে আমি সে সময় আইনজীবীদের সাথে কথা বলেছি। আমি যতদূর শুনেছিলাম আমি সাক্ষী দিতে পারবো, আর যা রয়েছে যে আমি হয়তো তদারকি করতে পারতাম, কিন্তু আসলে ওই তদারকি করার জন্য যে ক্ষমতার প্রয়োজন সেটা আমার ওই মুহূর্তে ছিল না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব ছিল সেটা। রাজশাহী বিশ্ববিদ্যালয় যেহেতু মামলাটি করেছে। আপনি মনে করছেন কি না যে রাজশাহী বিশ্ববিদ্যালয় দায়িত্বটা ঠিকভাবে পালন করেনি, তাই মনে হচ্ছে? নিশ্চয়ই তৎকালীন প্রশাসনের যথেষ্ট দায়সারা ভাব ছিল এই মামলার ব্যাপারে। আজকে যদি রায় সন্তোষজনক না হয় আপনার কাছে, তাহলে কি এটা উচ্চ আদালতে? এখন এই মুহূর্তে আসলে সন্তোষজনক অসন্তোষজনক এই পরিস্থিতিতেই নাই আজকের রায়ের ব্যাপারে, এটা নিয়ে আমার কোনো আশাই নেই। ধন্যবাদ আপনাকে। মামুন, আপনি শুনছিলেন যে শিক্ষকের যে ছেলে যিনি সৌমিন শাহরিদ, তিনি বলছিলেন যে তিনি আসলে মামলার যে তদন্ত কার্যক্রম সেটি নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। কারণ তিনি বলছিলেন যে শুরুর দিকে প্রশাসন যখন পুলিশ এই মামলাটিকে তদন্ত করছিল তখন অনেক আন্তরিক ছিল, কিন্তু র্যাবের যখন সম্পৃক্ততা বাড়ে তখন বিষয়টিকে অন্য খাতে আসে, এবং তিনি তখন থেকে বলছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই সময় যারা এই মামলাটিকে দায়ের করেছিলেন তারা খুব একটা আন্তরিকতা দেখাননি। আপনার মাধ্যমে আরেকটু তথ্য দিয়ে রাখি, সেটি হলো যে এই মামলায় 11 জনকে অভিযুক্ত করে পুলিশের ইন্সপেক্টর রেজাউল সাদিক আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তারপরেই মামলাটি বিচারের এখানে আসে দ্রুত বিচার ট্রাইব্যুনাল অনুমারের বিচার আদালতে। 15ই মার্চ সাক্ষ্য গ্রহণ শেষে 33 জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজকের এই দিনটিকে তিনি রায় ঘোষণার জন্য নির্ধারণ করেন। আমরা কিছুক্ষণ আগে যখন দেখেছি যে আদালত চত্বরে আসামিদেরকে নিয়ে আসা হয়েছে এবং একজন আসামি শুধুমাত্র পলাতক আছেন। এখানে আছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল সহ ছাত্র দলের সাবেক নেতাকর্মীরাও কিন্তু এই মামলার আসামি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের একজন প্রশাসনিক কর্মকর্তা রেশমা, যাকে ঘিরে এই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে অভিযোগপত্রে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেছেন। ফলে সবাই এখন আছেন, আমরা রায়টির অপেক্ষা করছি। আর যেটি হলো যে এই রায়কে ঘিরে কিন্তু আদালত চত্বরের নিরাপত্তা ব্যবস্থা অনেকটা জোরদার করা হয়েছে। তো মামুন, এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিউল ইসলাম লিলন হত্যাকাণ্ডের রায়ের আগের সর্বশেষ খবর আমার কাছে।
শাহেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কাজী শাহেদ, জানাচ্ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক AKM শফিউল ইসলাম লিলন হত্যা মামলার রায় ঘোষণার আগ মুহূর্তের খবর। শিল্প এলাকা হিসেবে বেশি পরিচিত সাভার উপজেলা, বিশেষ করে পোশাক কারখানার সংখ্যাই এখানে বেশি। এইসব কারখানার দূষিত বর্জ্যে সাভারের অনেক এলাকার রাস্তাঘাটও তলিয়ে গেছে, আর চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। বিস্তারিত জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। আর নাজমুল, সরেজমিন কি দেখছেন আপনি, ভুক্তভোগীরা কি বলছেন? ধন্যবাদ মামুন। আমি এই মুহূর্তে রয়েছি আশুলিয়ার চানগার শ্রীখণ্ডী এলাকা। এই শ্রীখণ্ডী এলাকায় আপনারা দেখছেন যে এই এলাকায় যে পোশাক কারখানাগুলি রয়েছে, সেই পোশাক কারখানার যে সরাসরি বর্জ্যটা ফেলা হচ্ছে এখান থেকে ফেলে এবং তুরাগ নদীতে চলে যাচ্ছে। আপনাদের একটু দেখাতে চাই যে এই যে বর্জ্যটির যে নদীতে ফেলার আগেই এই যে যেখানে ফেলানো হচ্ছে, এবং আপনারা দেখছেন যে এখানে যে রাস্তাটি রয়েছে রাস্তাটি তলিয়ে গেছে, এবং এখানে যে গরু ছাগলগুলো রয়েছে জীববৈচিত্র্যগুলো খুব চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং আপনারা দেখছেন যে এখানে গরু চাষ পালন করা হচ্ছে, কিন্তু এইখানে যে আসলে যে বর্জ্য সরাসরি যে ক্ষতি হচ্ছে, এখানে যে প্রায় 5টি গ্রামে এই বর্জ্যের পানিতে একেতে বৃষ্টির পানি, অন্যতে বর্জ্যে মানে একদম সমান হয়ে যাওয়া আসলে 5টি গ্রাম তলিয়ে গেছে। আমরা একটু কথা বলবো এই গ্রামে যারা বসবাস করে। আপনি তো এখানে রয়েছেন, দেখছেন যে কি অসুবিধা হচ্ছে। অনেক অসুবিধা হচ্ছে। এই যে একটা সরকারি প্রাইমারি স্কুল আছে, এটা ওই পারের থেকে লোকজন আসে, ছাত্রছাত্রী আসে, কিন্তু অনেক কষ্টে তারা আসতেছে। যে বর্জ্যগুলা, ফ্যাক্টরি বর্জ্যগুলা কৃষি জমিতে পড়া এই এলাকাটা পুরাটাই দূষিত হয়ে গেছে। আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, দুর্যোগ প্রতিমন্ত্রী, ওনার কাছে আমাদের এই গ্রামবাসীর আকুল আবেদন, যাতে এই রাস্তাটা সরকারি একটা ক্যানেল আছে, এই ক্যানেলের মধ্যে যাতে পানিটা ট্রিটমেন্ট করে যাতে তুরাগ নদীতে ফেলায়, এটাই আপনাদের কাছে আমাদের আগ্রহ। দূষিত হচ্ছে এই পানিতে, যার জন্য বললাম যে ওয়াটার ট্রিটমেন্ট করে যাতে তুরাগ নদীতে ফেলায়। ধন্যবাদ আপনাকে। আমি আরেকজনের সাথে একটু কথা বলছি, এখানে একটু শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো। তোমরা তো এখানে স্কুলে যাও, কি ক্ষতি হচ্ছে তোমাদের? আমার অসুবিধা হচ্ছে, দূষিত পানিটা সেটার গন্ধে আমাদের অনেক অসুবিধা হচ্ছে, আবার অনেকের কাশি হচ্ছে, অনেকের জ্বর হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বাংলাদেশ লাইভে সাভার শিল্প এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুল হুদা। বাংলাদেশ লাইভের এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন বাংলাদেশ লাইভ। পার্বত্য জেলা বান্দরবানে কয়েকদিন ধরে চলছে বর্ষবরণ উৎসব। আজও সেখানে রয়েছে নানা আয়োজন। এছাড়া সেখানে যে নদীকে ঘিরে এবং জলকেলি উৎসব হয়ে থাকে, সেই নদী হচ্ছে সাঙ্গু নদী, এবং খুবই প্রবাহমান এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নদীর বর্তমান পরিস্থিতি কি, সেই পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ জায়েদ। জায়েদ, এই সাঙ্গু একটি গুরুত্বপূর্ণ নদী, এবং এই নদীর বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? বিশেষ করে দখল দূষণের খবর তো সবসময় আমরা বিভিন্ন নদীর পেয়ে থাকি, এই নদীর পরিস্থিতি কেমন? পাহাড়ে বর্ষবরণ উৎসব চলছে, গত 3 দিন যাবত আমরা আছি এখানে, এবং বিভিন্ন সময় যে অনুষ্ঠানগুলো হচ্ছে সেগুলো জানানোর চেষ্টা করেছি। আজকে একটু জানাতে চাই, যেহেতু মৈত্রী পানি বর্ষণ, যেটি বৌদ্ধ ধর্মাবলম্বী যেই নৃগোষ্ঠীগুলো রয়েছে তারা যেটি বলে থাকেন, এই পানি বর্ষণের মাধ্যমে তারা চান যে পুরো বছরটি যেন শান্তিতে কাটে, অর্থাৎ শান্তি বজায় রাখবেন, এরকম একটি শুরু তারা করেন এই পানি বর্ষণের মাধ্যমে। কিন্তু এবং এই গতকাল আমরা যেটি দেখেছি, বুদ্ধ স্নান এই সাঙ্গু নদীতেই হয়েছে, সাঙ্গু নদীর তীরে উজানি ঘাটে হয়েছে। সাঙ্গু নদীটির অবস্থা একটু জানাতে চাই। বান্দরবান শহরটি হচ্ছে সাঙ্গু নদী তীরে অবস্থিত। এই নদীতে হচ্ছে এখন যদি একটু দেখবেন, এখানে ভরাট হয়ে আছে, যদিও বৈশাখ মাস চৈত্র মাস পার হলো, এই সময় নদী একটু শুকনো থাকার কথা, কিন্তু অবস্থাটা একটু বেশি মানে খারাপ মনে হচ্ছে। কারণ হচ্ছে উজানের যে ঢল, সেই ঢলের সাথে যেই পলিমাটি আসে, সেগুলো একই সাথে হচ্ছে পাহাড়ি ঢল এবং পাহাড় ধস,
সেই পাহাড় ধসের কারণে যে মাটিগুলো আসে সেগুলোর মাধ্যমে কিন্তু সাঙ্গু নদীটি ভরাট হয়ে গেছে। এটি বর্ষায় হয়তো উপচে পানি এদিক সেদিক যাবে, কিন্তু এছাড়া এর স্বাভাবিক অবস্থাটি কিন্তু এখন নেই। এটি হচ্ছে একটি অবস্থা। আরেকটি অবস্থা হচ্ছে যে বান্দরবান শহরটি যেহেতু এটির তীরে অবস্থিত, সেই দৃশ্যটি এখান থেকে অবশ্য দেখানো যাচ্ছে না। বান্দরবান শহরে যত বর্জ্য আছে সব বর্জ্য কিন্তু এই সাঙ্গু নদীতে পড়ে এবং সেই কারণে পানি দূষিত হচ্ছে। আবার এই নদী থেকে আমরা দেখেছি বিভিন্ন অংশের সাধারণ মানুষ কলসি করে বিভিন্ন পাত্রে করে পানি নিয়ে যাচ্ছেন বাসায়, বিভিন্ন অংশে করে তারা কিন্তু পানি নিয়ে যাচ্ছেন এবং এই পানি কিন্তু অনেকেই পান করেন। তো সেই হিসেবে স্বাস্থ্য ঝুঁকির একটি কারণ কিন্তু রয়েছে। আর এই নদী কেন্দ্রিক কিন্তু অনেক সময় পয় নিষ্কাশন ব্যবস্থাও আমরা দেখি যে কোনো কারণে বৃষ্টি হলে কিন্তু এই ময়লা আবর্জনাও কিন্তু নদীতেই আসে এবং সেইগুলো আবার মানে মানুষজন এই পানিতে গোসল করছেন, এই পানি আবার বাসায় নিয়ে যাচ্ছেন, রান্নাবান্নার কাজে ব্যবহার করছেন, আবার বাসনকোসন ধোয়ার কাজে ব্যবহার করছেন। অর্থাৎ স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি, যারা এই নদী কেন্দ্রিক জীবনযাপন করেন, কেউ মাছ ধরেন। আপনি জানেন যে পাহাড়ে জীবিকা দুই ধরনের, এক হচ্ছে জুম চাষ, আরেকটি হচ্ছে পর্যটন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য। সেই হিসেবে এই নদীটিও কিন্তু তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো এখন এই নদীটির যে অবস্থা, নদীটি একদিকে ভরাট হয়ে গেছে, পাহাড় ধস, উজানের ঢল, পাহাড়ি ঢল সব মিলিয়ে আশপাশের মাটি এসে এটি ভরাট হয়ে গেছে। আবার একইভাবে নিজেরাও দূষিত করছেন, এই নদীর আশপাশে যারা আছেন তারা কিন্তু নিজেরাই দূষিত করছেন, এই তাদের বর্জ্য সব এই নদীতে এসে পড়ছে এবং এইভাবে নদীটি দূষিত হচ্ছে। শহরে যে বিভিন্ন রকম বর্জ্য রয়েছে এবং যেহেতু পর্যটকরা আসেন, এখন কিন্তু বান্দরবন একেবারে পর্যটকে ভরপুর। পুরো বান্দরবন পর্যটকের ভারে মুখরিত বলতে পারি আমরা, কারণ হচ্ছে পর্যটন কেন্দ্রিক যেহেতু ব্যবসা বাণিজ্য রয়েছে, পর্যটকরা আসলে বান্দরবনের মানুষও খুশি হন। কিন্তু এই পর্যটকদেরও যে মনুষ্য বর্জ্য হয় সেগুলো কিন্তু এই নদীতে এসে পড়ছে। অর্থাৎ এই প্রকৃতির যত্ন আমরা নিচ্ছি না, কিন্তু প্রকৃতির সৌন্দর্য আমরা উপভোগ করার চেষ্টা করছি, প্রকৃতিকে ব্যবহার করার চেষ্টা করছি। যত্ন না নেয়ার কারণে এই এলাকার বাসিন্দা যারা রয়েছেন, অসচেতনতা বলেন বা সুযোগের অভাব বলেন বা যথাযথ কর্তৃপক্ষ থেকে তাদেরকে সুযোগ সুবিধা না দেয়া বলেন বা তারা সেটি হয়তো নিজেরাও করতে পারছেন না, এসব কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃতি। সেই হিসাবে বান্দরবানের এই সাঙ্গু নদীটি কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবার উৎসব প্রসঙ্গে একটু আসি। উৎসব প্রসঙ্গটি হচ্ছে গতকাল ছিল বুদ্ধ স্নান থাকার কারণে এখানে সাঙ্গু নদীর তীরে বুদ্ধ স্নান অনুষ্ঠিত হয়েছে। গৌতম বুদ্ধের 3টি মূর্তি নিয়ে আসা হয়েছিল, যেখানে মানুষজন বুদ্ধের মাথায় জল ঢেলে তারা গত বছরের যে গ্লানিগুলো আছে সেগুলো ধুয়ে মুছে সাফ করে নিজেদের মনকে পবিত্র করার চেষ্টা করেছেন। তখন থেকে আমরা দেখেছি যে শিশুদের দাপাদাপি এই পানিতে এবং তারা কিন্তু এখানে তখন থেকেই খেলাধুলা শুরু করেছেন। তো এখন যে অবস্থাটি বিরাজ করছে, আজকে বিকেলে হচ্ছে এখানে যে কর্মসূচি রয়েছে বান্দরবানের রাজার মাঠে, সেই কর্মসূচি হচ্ছে যে সেখানে খেলাধুলার আয়োজন করা হয়েছে, আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। আলোকচিত্র প্রদর্শনী হচ্ছে যারা বান্দরবানের মানুষের যে জীবনচিত্র, সেই জীবনচিত্র সেখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হবে। আর হচ্ছে খেলাধুলার মধ্যে বিভিন্ন রকম খেলার আয়োজন করা হয়েছে, পাহাড়ি জনগোষ্ঠী যেসব খেলাধুলায় অভ্যস্ত। আকর্ষণীয় যেটি সেটি হচ্ছে মৈত্রী পানি বর্ষণ। দুই পাশে একদল ছেলে আর একদল মেয়ে দুই পাশে দাঁড়িয়ে তারা এখানে পানি বর্ষণ করবে। এটি একটি আকর্ষণীয় খেলা। এখানে পর থেকে কিন্তু একেবারে জায়েদ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে পার্বত্য জেলা বান্দরবান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শেখ জায়েদ। যশোরে অটোমোবাইল ওয়ার্কশপে তৈরি হচ্ছে বাস, ট্রাক, পিকআপ সহ বিভিন্ন ধরনের যানবাহনের বডি। এসব কারখানায় কর্মসংস্থান হয়েছে 20,000 মানুষের। সরকারের পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্পকে আরও এগিয়ে নেওয়া সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, সম্ভাবনাময় এই শিল্পের প্রসারে প্রশাসনিকভাবে কি ধরনের উদ্যোগ নেওয়া জরুরি, কি বলছেন সংশ্লিষ্টরা? মামুন, ধন্যবাদ আপনাকে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি যশোরের বকচরে।
এই বক্সচারে কিন্তু গাড়ির বডি তৈরি হয় এবং নতুন গাড়ি কিন্তু এখান থেকে তৈরি হয়। আপনি জানেন যে বিদেশ থেকে অর্থাৎ ইন্ডিয়া থেকে যে চ্যাসিস আসে সেই চ্যাসিস আপনাকে যদি আমি একটু ক্যামেরার মাধ্যমে দেখাই, সেই চ্যাসিসগুলো এইখানে আমদানি করা হয়। সেই আমদানি করে আনার পরে এইখানে কিন্তু এই বক্সচারে বিভিন্ন গাড়ির বডি তৈরি করা হয়। সেই গাড়ির বডি তৈরি করা হয়। আমি এখানকার যারা শ্রমিক আছে তারা কিন্তু এই বডিগুলো তৈরি করে। তা আমি কয়েকজন শ্রমিকের সাথে কথা বলবো। আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনারা কি ধরনের গাড়ির বডি তৈরি করেন? আমরা সারা বাংলাদেশে যত গাড়ি আছে, ইন্ডিয়াতে যে চ্যাসিসগুলো আসে মনে করেন ওইগুলো বডি করি সুদক্ষ কারিগর দ্বারাই আর কি। আমরা যারা কর্মচারী আছি আমরা সবাই মিলে আর কি করি, ঠিক আছে। তাই এখানে মনে করেন যে আমাদের 30-35 জন কর্মচারী, তা আমরা একজন বহুত দিন ধরে রয়েছে এখানে, প্রায় 30-35 বছর ধরে কাজ করি। তো এনারা এখানে আসি প্রায় 20 বছর ধরে। তো আমরা প্রতি মাসে 5টা-7টা করে গাড়ি দিই, ডেলিভারি দিই। আর আমাকে যে বাংলাদেশ মোটর ওয়েল্ডিং ওয়ার্কশপ, তা এখান থেকে ওই প্রতি মাসে 7-8টা করে গাড়ি যায় এবং মিস্ত্রি এখানে আসি আমরা 15 থেকে 25-35 জন আছি আর কি। ধন্যবাদ আপনাকে। আমি যদি আরেকজনের সাথে কথা বলতে চাই, অটোমোবাইল ওয়ার্কশপ মালিকের সাংগঠনিক সম্পাদক, আপনার কাছে একটু জানতে চাই আপনাদের কি ধরনের গাড়ি তৈরি করেন এবং আপনাদের এখান থেকে কি সম্ভাবনা রয়েছে? আমাদের এখানে বছরে বাস ও ট্রাক মিলে 4 থেকে 500 গাড়ির বডি হয়। এখানে এই 600 গ্যারেজে প্রায় 40,000 কর্মচারী কর্মসংস্থানের ব্যবস্থা আছে। এখানে সম্ভাবনা আরও আছে, যদি অত্যাধুনিক যন্ত্রপাতি পাওয়া যেত তাহলে আমরা এ জায়গায় ইন্ডিয়া, জাপান থেকেও অত্যাধুনিক বাসের বডি করতে পারতাম এবং ট্রাকের বডি করতে পারতাম। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে ইন্ডিয়া থেকে যে চ্যাসিস আসে সেই চ্যাসিসের মাধ্যমে কিন্তু বিভিন্ন বডি তৈরি হয় এবং এই বডি কিন্তু যে গাড়িগুলো তৈরি হয় গাড়িগুলো ভালো মানের গাড়ি তৈরি হয় এবং এই গাড়ি কিন্তু দেশ জুড়ে চাহিদা রয়েছে। কিন্তু এই শিল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন সমস্যা রয়েছে। তো আমি এই সমস্যা সম্পর্কে একটু জানবো। এই অটোমোবাইল মালিক ওয়ার্কশপের সভাপতি, আপনার কাছে একটু জানতে চাই আপনাদের এখানে কি ধরনের সমস্যা রয়েছে? এখানে সমস্যা রয়েছে, যেমন আমাদের হলো আপনার হলো আমাদের শিল্প নগরীর একটা ব্যাপক সমস্যা রয়েছে। আমরা রাস্তার পাশে আমাদের ওয়ার্কশপগুলো সবই, এই রাস্তার পাশের ওয়ার্কশপের কারণে আমাদের অনেক ক্ষতি হচ্ছে কাজের, এবং আমাদের আধুনিক যন্ত্রপাতি, আমাদের ওয়ার্কারদের ট্রেনিং, এগুলো আমাদের প্রয়োজন, দ্রুত প্রয়োজন। এইটাই আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে যেন আমাদের প্রধানমন্ত্রী এই বিষয়গুলো খুব দ্রুত দেখেন আমাদের এইগুলি। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে এখানে বিভিন্ন সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলো হচ্ছে যে আপনাকে যদি একটু দেখায় যে রোডের পাশে কিন্তু ওয়ার্কশপটি গড়ে উঠেছে এবং এখানে কিন্তু দক্ষ কারিগর নয়, তারা দেখেই কিন্তু এই কাজগুলো শিখছে এবং এর কারণে কিন্তু তাদের বিভিন্ন সমস্যা হচ্ছে এবং তারা আধুনিক যন্ত্রপাতি পেলে এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারলে কিন্তু তারা ভালো মানের গাড়ি তৈরি করতে পারবেন এবং এই গাড়ি কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে যেতে পারবে। আপনি জানেন যে ভালো মানের গাড়ি তৈরি করতে হলে ভালো প্রশিক্ষক দরকার এবং তাদের শ্রমিকদের ট্রেনিংয়ের দরকার পড়ে। এবং আপনাকে যদি জানা যে এখান থেকে প্রায় 20,000-এর উপরে শ্রমিক তারা প্রতিদিন কাজ করে জীবিকা নির্বাহ করে এবং এই মালিক সমিতির আন্ডারে প্রায় 1500 ওয়ার্কশপ রয়েছে। তারা সারা জেলা ব্যাপী কাজ করে থাকে এবং 4 থেকে 500 গাড়ি কিন্তু প্রতি বছর নতুন গাড়ি তারা রোডে নামায় এবং তাদের তাই সে থেকে মুনাফা হয়। এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে যশোর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রিপন হোসেন। আর এই ছিল আজকের বাংলাদেশ লাইভের আয়োজন।